তারাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি এমনভাবে আহত হন যে তার পক্ষে তখন যুদ্ধের নেতৃত্ব কিংবা নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া তার শারীরিক ক্ষমতার বাইরে ছিল। ঐতিহাসিক মিনহাজের মতে সেদিন যদি তার বাহিনীর কিছু সৈন্য তাকে বাহনকৃত ঘোড়াটি নিরাপদ দূরত্বে না নিয়ে যেতেন তাহলে মোহাম্মদ গুরি মৃত্যুবরণ কিংবা বন্দী হতে পারত। যুদ্ধক্ষেত্র থেকে গুরির বিদায়ের পর তার সৈন্যরা নেতৃত্বহীনতায় ভোগে এবং তারাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরির সৈন্যবাহিনী পরাজয় বরণ করে। তারাইনের প্রথম যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা আমাদের চ্যানেলে আগের পর্বে আপলোড দেওয়া হয়েছিল। যারা এখনও দেখেননি তার ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। মোহাম্মদ গুরি আহত অবস্থায় কিছুদিন আগে বিজয়কৃত তাবারহিন দুর্গে যান। সেখানে তিনি তাবারহিন বর্তমান বাতিন্দা দুর্গটির প্রশাসনিক ও রক্ষার দায়িত্বে জিয়াউদ্দিন তলকির অধীনে 2000 সৈন্যের একটি দল গ্যারেসিনে রেখে আফগানিস্তানে তার গুর সাম্রাজ্যে ফিরে যান। তিনি আফগানিস্তানে গিয়ে ভারত বিজয় করার জন্য সৈন্য সংখ্যা বৃদ্ধি করার দিকে মনোনিবেশ করলেন। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের আগে পৃথ্বীরাজ চৌহানের কাছে চিঠির মাধ্যমে হয় কর প্রদান করো, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হও, এই মর্মে দূত প্রেরণ করেন। পৃথ্বীরাজ এই চিঠি প্রত্যাখ্যান করেন। মোহাম্মদ গুরি এটা জানতে পেরে মিনহাজের মতে 1,20,000 একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে পৃথ্বীরাজের বিরুদ্ধে অগ্রসর হন। এই খবর পেয়ে পৃথ্বীরাজ মোহাম্মদ গুরিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। অবশেষে দুই বাহিনী তরাইন নামক স্থানে মুখোমুখি হয়। তারাইনের দ্বিতীয় যুদ্ধটি প্রথম যুদ্ধের মতো একই মাঠে সংঘটিত হয়। তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের সৈন্যবাহিনীতে ছিল 3000 হাতি, 3 লক্ষ অশ্বারোহী এবং পদাতিক বাহিনী, যা আধুনিক ঐতিহাসিকদের দ্বারা অতিরঞ্জিত বলে বিবেচিত হয়। পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে রাজপাল, পারমার, রানামতি সারা, বিজয়রাজ, বদমাস রাজ অরবলার মতো কমান্ডাররা ছিলেন। আর অন্যদিকে মোহাম্মদ গুরির বাহিনীতে ছিল 1,20,000 সৈন্য, যার মধ্য থেকে মোহাম্মদ গুরি নিজে কমান্ড করছিলেন 40,000 অভিজাত অশ্বারোহীকে। তার সহকারী কমান্ডারগণ ছিল কুতুবুদ্দিন আইবেক, বাহাউদ্দিন তুকরিল, হোসেন কারমেল, তাজালদিন কাবাচা, মোহাম্মদ বিন মাহমুদ কলজির মতো মহান বীরেরা। হাসান নিজামের তাজুল মা আসিরে বলা হয়েছে যে মোহাম্মদ গুরি যুদ্ধক্ষেত্রে আসার সাথে সাথে পৃথ্বীরাজ তাকে একটি আনুষ্ঠানিক নোট পাঠিয়েছিলেন যে আপনার স্বদেশে ফিরে যাওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং আমাদের কোনো ইচ্ছা নেই আপনার কিছু নেওয়ার। উত্তরে এগুলি বলেন যে আমার ভাই বোন শাসক কর্তৃপক্ষের নির্দেশে আমি প্রতিকূলের মোকাবেলা হতে এখানে এসেছি। আমাকে আমার ভাইয়ের নিকট একজন জ্ঞানী দূত পাঠানোর সুযোগ দিন। আমি আলোচনা শুরু করার জন্য তার অনুমোদন চাই। আমাদের জন্য তাবারহিন, পাঞ্জাব এবং মুলতান অধিগ্রহণের পরামর্শ দিচ্ছি। বাকি অঞ্চলগুলো আপনার অধীনে পড়ে। মোহাম্মদ গুরি চাইছিল যে তার বাহিনী ইতিমধ্যে অনেক পথ পাড়ি দিয়ে তরাইন এসেছে, এতে করে তার সৈন্যবাহিনী অনেক ক্লান্ত। আসার সাথে সাথে যুদ্ধ করা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর অন্যদিকে মোহাম্মদ গুরির চিঠি যদি সত্যি হয় তাহলে পৃথ্বীরাজ এই চিঠি বিশ্বাস করবে না যে মোহাম্মদ গুরি হচ্ছে তার সাম্রাজ্যের সুলতান। তিনি অন্য কারো হুকুমে এখানে এসেছে, এটি বিশ্বাস করার মানে হয় পৃথ্বীরাজ অনেক অজ্ঞ মোহাম্মদ গুরির সম্পর্কে, না হয় পৃথ্বীরাজও চাইছিল না মোহাম্মদ গুরির সৈন্যবাহিনীর মোকাবেলা করতে। মোহাম্মদ গুরি তার বাহিনীকে 5টি ইউনিটে বিভক্ত করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে দুই বাহিনী নিজ নিজ ক্যাম্পে অবস্থান করছিল। এভাবে কয়েকদিন কেটে যায়। মোহাম্মদ গুরির সৈন্যরা ছিল অনেক চৌকস একটি বাহিনী। দিনের বেলার পাশাপাশি রাতের বেলাও যুদ্ধ করার সক্ষমতা তাদের ছিল। আর যুদ্ধ সংখ্যা দিয়ে নয়, দক্ষতা ও পরিচালনা দিয়ে জয় করা যায়। অপরদিকে পৃথ্বীরাজের বাহিনী ছিল দিনের বেলায় যুদ্ধ করায় অভ্যস্ত। যেহেতু পৃথ্বীরাজ এই সৈন্যবাহিনী গুরির সৈন্যবাহিনীর থেকে 3 গুণ বা বেশি, সেহেতু তিনি তার বাহিনীর রাতের বেলায় যুদ্ধ করার সক্ষমতাকে কাজে লাগালেন। মোহাম্মদ গুরির 5 ভাগে বিভক্ত করা তার সেনাবাহিনীর 4 ইউনিটকে পৃথ্বীরাজের সৈন্যবাহিনীকে সব দিক থেকে আক্রমণ করার জন্য পাঠানো হয়েছিল। তারা সূর্যোদয়ের আগে জাহানামা সেনাবাহিনীর উপর আক্রমণ করেছিল, যারা ঘুম ও আনন্দে রাত পার করছিল। পৃথ্বীরাজ বা তার সৈন্যরা ভাবতেও পারেনি মোহাম্মদ গুরির সৈন্যদের রাতেও আক্রমণ করার কথা। মোহাম্মদ গুরির সৈন্যবাহিনীর এই আচমকা আক্রমণ করার ফলে জাহানামার সৈন্যরা হিতাহিতি জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। তবে যথাসম্ভব তারা প্রস্তুত হতে থাকে গুরির সৈন্যবাহিনীকে মোকাবেলা করতে। ঐতিহাসিক মিনহাজের মতে মোহাম্মদ গুরি জাহানামা বাহিনীকে 4 দিক থেকে ঘিরে রাখার জন্য 4টি বিভাগে বিভক্ত 10,000 মাউন্টেড তীরন্দাজের একটা হালকা অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দেন। তিনি এই সৈন্যদের নির্দেশ দেন যে শত্রুরা যখন আক্রমণ করতে অগ্রসর হবে তখন যুদ্ধে না জড়াতে। যখন শত্রুরা পালাবে তাদের পিছু করে তাদের নিঃশেষ করবে। শত্রু লাইনে বিভক্তি ঘটানোর জন্য মোহাম্মদ গুরি তার 5ম ইউনিটকে নির্দেশ দেন। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল। জাহানামা বাহিনী পলায়নরত অবস্থায় গুরি ইউনিটের দিকে অগ্রসর হতে থাকলে যেমনটি গুরি বাহিনীর প্রত্যাশা ছিল। মোহাম্মদ গুরি তখন 12,000 একটি নতুন অশ্বারোহী ইউনিট প্রেরণ করে এবং শত্রু বাহিনীর অগ্রগতি প্রতিহত করে। বাকি গুরির সৈন্যরা আক্রমণ করলে জাহানামারা তখন পালিয়ে যেতে থাকে। মিনহাজের মতে পৃথ্বীরাজ সৈন্যদের পালিয়ে যেতে দেখে নিজেও হাতি থেকে নেমে একটি ঘোড়ায় করে পালিয়ে যাচ্ছিল। তখন গুরির 10,000 অশ্বারোহী তীরন্দাজরা পৃথ্বীরাজ ও তার বাহিনীর পিছু নেয়। অবশেষে পৃথ্বীরাজকে তারা সুরস্বতীর আশেপাশে বন্দী করতে সক্ষম হয়। বেশিরভাগ মধ্যযুগীয় সূত্রে বলা হয়েছে পৃথ্বীরাজকে জাহানামার রাজধানী আজমিরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মোহাম্মদ গুরি তাকে হত্যা করার কথা তৎকালীন যুদ্ধনীতি অনুসারে। সেখানে পৃথ্বীরাজকে মোহাম্মদ গুরি ক্ষমা করেন, আজমিরের গুরি সাম্রাজ্যের অধীনে বসাল হিসেবে নিযুক্ত করে সম্মানিত করেন। এটি সম্রাট পৃথ্বীরাজ মুভির মতো বানোয়াট তথা মোহাম্মদ গুরি তরাইনের প্রথম যুদ্ধে হেরে যাওয়ার পর পৃথ্বীরাজ মোহাম্মদ গুরিকে শিকল দিয়ে বন্দী করে তার রাজসভায় উপস্থিত করে এবং পৃথ্বীরাজ মোহাম্মদ গুরিকে ক্ষমা করার মতো বানোয়াট কাহিনী নয়। মোহাম্মদ গুরি পৃথ্বীরাজকে ক্ষমা করে আজমিরের বসাল নিযুক্ত করে সম্মান করা এই তত্ত্বটি ইতিহাস বিভক্তি।
পরে পৃথ্বীরাজ চৌহান বিদ্রোহ করলে মোহাম্মদ ঘুরি তাকে পরাজিত করে হত্যা করেন। পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর কিছু সময় পর ঘুরির আজমিরের সিংহাসনে তার পুত্র চতুর্থ গোবিন্দ রাজাকে তাদের বাসাল হিসেবে নিযুক্ত করেন। 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজের ছোট ভাই হরির রাজা গোবিন্দ রাজাকে সিংহাসনচ্যুত করেন এবং তার পূর্বপুরুষের রাজ্যের একটি অংশ পুনরুদ্ধার করেন। কিন্তু পরে ঘুরি সেনাপতি কুতুবুদ্দিন আইবেকের কাছে তিনি পরাজিত হন। ঘুরিরা পরবর্তীকালে ছন্দুয়ারের যুদ্ধে আরেক শক্তিশালী রাজা গহদাবালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেন এবং বাংলা পর্যন্ত উত্তর ভারতের কিছু অংশ জয় করেন। এবার সম্রাট পৃথ্বীরাজ মুভির বিষয়ে কথা বলা যাক। মুভিটিতে দেখানো হয় যে পৃথ্বীরাজকে বন্দী করে তার চোখ তুলে ফেলার পর তাকে প্রাচীন যুগের মতো একটি মাঠে সিংহের সাথে ছেড়ে দেওয়া হয়। পৃথ্বীরাজ যেখানে সিংহের সাথে লড়াই করে এবং তাকে তীর মেরে হত্যা করা হয়। এবার দেখা যাক এই সম্পর্কে ইতিহাস কি বলছে। 1300 শতাব্দীর পারস্য ইতিহাসবিদ মিনহাজে সিরাজ বলেছেন যে পৃথ্বীরাজকে বন্দী করার পরপর নরকে পাঠানো হয়েছিল। 1600 শতাব্দীর ইতিহাসবিদ ফিরিস্তাও এই বিবরণকে সমর্থন করেন। ইতিহাসবিদ সতীশচন্দ্রের মতে মিনহাজের বিবরণ থেকে বোঝা যায় যে পৃথ্বীরাজকে তার পরাজয়ের পরপরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সমসাময়িক মুসলমান ইতিহাসবিদ হাসান নিজামী বলেছেন যে পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়ে, যার ফলে ঘুরি রাজা তাকে শিরচ্ছেদের আদেশ দেন। নিজামী এই ষড়যন্ত্রের স্বরূপ বর্ণনা করেননি। প্রবন্ধ চিন্তামণি অনুসারে আনুমানিক 1304 সালে ঘুরি তাকে আজমিরে নিয়ে গিয়েছিলেন। তাকে একজন বাচাল হিসেবে শাসন করতে দেওয়ার ইচ্ছা ছিল তার। যাই হোক, আজমিরে তিনি জাহানামা গ্যালারিতে শুকর দ্বারা মুসলমানদের হত্যা করার দৃশ্যগুলো দেখিয়েছিলেন। ক্ষিপ্ত হয়ে তিনি কুঠার দিয়ে পৃথ্বীরাজকে শিরচ্ছেদ করেন। আম্মিরা মহাকাব্য বলেছেন যে পৃথ্বীরাজ বন্দী হওয়ার পর খাবার খেতে অস্বীকার করেছিলেন। ঘুরি রাজ্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা পৃথ্বীরাজকে মুক্তি দেওয়ার পরামর্শ দেন, কিন্তু মোহাম্মদ ঘুরি কাতারের কথা উপেক্ষা করেন এবং পৃথ্বীরাজ বন্দী অবস্থায় মারা যায়।